ও, নির্বাচন এটা আসলে প্রাইস দেখলাম টাকা ড্রপ ভোট করেছে। তো করতে এটা হবে নাকি কোনটা ভালো হয়, নিউজ থেকে টেনের এটা এই চার্জ? আসে। রেকর্ড হচ্ছে, এখন যারাই কথা বলবেন রেকর্ড হচ্ছে। সবাই মিউট করি। আসসালামু আলাইকুম, স্বাগত বিদ্যাপীঠ ক্লাসরুমে। কেমন আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? ভালো। আর একটু সাউন্ডটা বাড়াই দেন, কিছু শোনা যায় না। স্যার সাউন্ড একটু কম কম লাগতেছে। কম? একদম কম স্যার, কিচ্ছু শুনতে পারি না। জি। সাউন্ডের সমস্যা স্যার। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম স্যার। আজকে কি আপনাদের ফার্স্ট ক্লাস? জি স্যার স্যার। চ্যাটটা অন করে দিবেন স্যার, চ্যাট ডিসেবল করা আছে স্যার। চ্যাট দেখো তো, না অনেকে চ্যাট করতেছে তো। আমারটা ডিসেবল করা আছে স্যার, তুহিন স্যার। স্যার আমার আমার চ্যাট লিস্টটা ডিসেবল করা আছে, একটু চেক করবেন আমাদের কাইন্ডলি। ঠিক আছে। না অনেকে তো এটা ইয়ে দিচ্ছে, চ্যাট চ্যাট ইয়ে করছে তো। শব্দ করেন না, মিউট করে রাখেন। এখন সবাই যেতে পারতেছেন? জি স্যার। আব্দুর রাজ্জাক চিরং থেকে বলছে, ঠিক আছে। দেখেন, বাস্তব সংখ্যা নিয়ে কথা বলি। মূলত হচ্ছে এই
ধরো এখানে 234, এটাকে আমরা সংখ্যা বলি, সংখ্যা। এখানে আলাদা করে 2, আলাদা করে 3, আলাদা করে 4, এগুলো কিন্তু সংখ্যা। এগুলো কি হচ্ছে? এগুলোকে অঙ্ক বলা হয়। তাহলে 234 ইন্টারনালি এটাকে আমরা সংখ্যা বলি, আর 2, 3, 4 এটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে এর সংখ্যা অঙ্ক বলি। এই সংখ্যা গঠন হয় কিভাবে? দেখেন সংখ্যা গঠন, সংখ্যা কিভাবে গঠন হয়। ধরেন এটা তো 234, সংখ্যাটা কিভাবে গঠন হচ্ছে আমি সেটা দেখেছি। এই সংখ্যাটা কিভাবে গঠন হচ্ছে সেটা দেখি। তো এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, স্থানীয় মান। এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক। এভাবে টুপি কন্টিনিউ, মানে হচ্ছে আপনার একক, দশক, শতক, হাজার, উত্তর ছোটবেলা করে আসছে না, এরকম নামগুলো জানেন। তো সংখ্যা গণনার ক্ষেত্রে এই একক শ্রেণীর অঙ্ককে আগে লিখবেন, লিখে এটা কত নাম্বার পজিশন আছে, একক পজিশনে, মানে 1 নাম্বার, তাহলে 1 দিয়ে গুণ করে দিবেন, আবার প্লাস দেবেন। এটা কি দশক স্থানে আছে, এই 3, এটাকে 10 দিয়ে গুণ করবেন। তাহলে এ আবার কি শতক স্থানে আছে, তাহলে এটাকে আপনি 100 দেবেন। তাহলে 1 দিয়ে গুণ করছি, 10 দিয়ে গুণ করেছি, এখানে 100 দিয়ে গুণ করেছি। হ্যাঁ, পরে পরে এগুলো আবার মাঝখানে যোগ করেছি। তাহলে এটা কত? 4, এটা কত হলো? 30, এটা কত হলো? 200। তো 230 এবং 4 যোগ করলে 234। বুঝতে পারছি? এভাবে সংখ্যাটা এভাবে গঠন হবে। তাহলে একক শ্রেণীর অঙ্ককে আমরা 1 দিয়ে গুণ করবো, দশক শ্রেণীর অঙ্ককে 10 দিয়ে গুণ করবো, শতক শ্রেণীর অঙ্ককে 100 দিয়ে গুণ করবো। এভাবে চলতে থাকবে। বুঝতে পারছেন? এভাবে চলতে থাকবে। ঠিক আছে? বন্ধু নাকি সরকারি? এখন যদি যদি আমি এভাবে বলি, হ্যাঁ, পি কমা কিউ কমা আর, অথবা এভাবে লিখি, ধরেন একক, দশক ও শতক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি কিউ আর হলে, পি কিউ আর হলে সংখ্যাটি কত? এটা একটা প্রশ্ন, এই প্রশ্ন এসেছিল আগে। হ্যাঁ, এই প্রশ্ন এসেছিল। তো একক, দশক ও শতক শ্রেণীর অঙ্ক যথাক্রমে পি কিউ আর হলে সংখ্যাটি কত বলতে পারবেন? দেখি। জি স্যার। স্যার 100p প্লাস 10q প্লাস আর। আচ্ছা, দেখি তাহলে নাকি সেভাবে কি। স্যার উল্টো? একক স্যার p হলে তাহলে p প্লাস 10q প্লাস 100r। R into 1 plus Q into 10 plus P into না, p প্লাস 10 100 q প্লাস আচ্ছা P into 100r। 1 10 প্লাস কিউ P হচ্ছে একক স্থানীয়। কিউ প্লাস 100 ইন্টু আর হবে। এটাই। মিট করো তো।
একক শ্রেণীর অঙ্ক হচ্ছে তার সংখ্যাটা কিভাবে গ্রহণ হবে সংখ্যাটা। একক শ্রেণীর অঙ্ক কি করবে, এক গুণ করবে। একক শ্রেণীর অঙ্ক কি আছে, যতক্ষণ মানে কি, একক হচ্ছে পি, দশক হচ্ছে কিউ, শতক হচ্ছে আর। তো এক। এটাকে পি কে আপনি 1 দিয়ে গুণ করে দিবেন প্লাস, আর দশক হচ্ছে কিউ, কিউ কে আপনি 10 দিয়ে গুণ করে দিবেন প্লাস, আর শতক এটাকে আপনি কি করবেন, আর কে আপনি 100 দিয়ে দিবেন। এইভাবে তাহলে পি প্লাস 10 কিউ প্লাস 100 আর। এটা যারা বলছেন তাদের ঠিক আছে। এই পি কিউ আর এর উপর ডিপেন্ড করবে সংখ্যাটা। পি সাকিবুল ইসলাম হৃদয় ঠিক লিখেছেন। তাহলে এই সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। বুঝতে পেরেছেন? তো অবাস্তব নিয়ে আমরা কোনো কথা বলবো না। এই অমূলদ সংখ্যার মান হচ্ছে অসীম, এর কোনো নির্দিষ্ট কোনো মান নাই, মানে এর কোনো নির্দিষ্ট কোনো মান নেই। বুঝতে পেরেছেন? এর নির্দিষ্ট কোনো মান নেই। এই জন্য অমূলদ সংখ্যা যেগুলো যে সকল সংখ্যার মান অসীম বা অনির্দিষ্ট বা নির্দিষ্ট নয়, সেটা অমূলদ সংখ্যা। আর এগুলো তো মূলদ নির্দিষ্ট। মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ আবার প্রকারভেদ আছে, তো এগুলো দেখবো। তো পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে আবার অনেকগুলো হয়, বুঝতে পারছেন? পূর্ণ সংখ্যাগুলো, হ্যাঁ, পূর্ণ সংখ্যাগুলো ধরেন এখানে আহ স্বাভাবিক সংখ্যা, তাই না, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মানে যত ধরনের সংখ্যা সবগুলো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, বুঝতে পারছেন? আর ভগ্নাংশ তো জানেন। তো আমরা পূর্ণ সংখ্যাটাকে আমরা ভালো করে জানবো, বুঝতে পারছেন? পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা জানবো, এবং পূর্ণ সংখ্যার সাথে আর পূর্ণ সংখ্যা ভগ্নাংশ ছাড়া বাকি সবগুলি তাহলে পূর্ণ সংখ্যা। মানে মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ হয়, বুঝতে পেরেছেন? তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলেই হচ্ছে মূলদ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যাকে কিছুটা জানবো আর কি, ভগ্নাংশ চ্যাপ্টার আছে আলাদা। এখন পূর্ণ সংখ্যাটা জিনিস কি বলি। পূর্ণ সংখ্যা হলো দশমিক বা ভগ্নাংশ, দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল, দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা। তার মানে হচ্ছে শূন্য সহ মানে কি, শূন্য একটা পূর্ণ সংখ্যা, বুঝতে পারছেন? তাহলে দশমিক মানে কি, ধরেন 1.5, এটাকে দশমিক। ভগ্নাংশ মানে কি, 3/2, 1/2, এগুলো ভগ্নাংশ। তো 1.5, 0 পয়েন্ট কত 3, হ্যাঁ, এই ধরনের সংখ্যা এবং এই ধরনের সংখ্যা বাদ দিয়ে সকল ধরনের সংখ্যা পূর্ণ সংখ্যা, বুঝতে পারছেন? হম। তাহলে পূর্ণ সংখ্যা যদি আমি উদাহরণ দিই, সবচেয়ে এটা সংখ্যা রেখা মানে দিচ্ছি উদাহরণ। এটা সংখ্যা রেখা, হ্যাঁ, সংখ্যা রেখার ভিতরে এটা হচ্ছে শূন্য, হম, এটা কত 1, এটা কত 2, এটা কত 3, এটা কত 4, এরকম করে অসীম, মানে প্লাস ইনফিনিটি অসীম। আর এটা কত হচ্ছে -1, এটা কত -2, এটা কত -3, এটা কত হচ্ছে একদম মাইনাস ইনফিনিটি। তো তাহলে দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ভিতরে তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ধনাত্মক অংশ, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক অংশ, এটা হচ্ছে ঋণাত্মক অংশ। তার মানে ধনাত্মক এবং ঋণাত্মক মানে পূর্ণ সংখ্যা ধনাত্মক হয়, ঋণাত্মক হয়। ধনাত্মক ঋণাত্মক সহ হচ্ছে
কি হয় পূর্ণ সংখ্যা? এটা এটা ধনাত্মক অংশ মানে 1 2 3 4 এগুলো ধনাত্মক অংশ, আর -1 -2 -3 -4 এগুলো হচ্ছে ঋণাত্মক অংশ। আর এটা হচ্ছে কি, জিরো হচ্ছে এটা হচ্ছে নিরপেক্ষ, মানে নিরপেক্ষ। নিরপেক্ষ বলতে বোঝাচ্ছে ও ধনাত্মক না আবার ঋণাত্মক না, নিরপেক্ষ। ধনাত্মক না ঋণাত্মক না। এই যে আমি যে লিখলাম যেখানে ধনাত্মক অংশ, হ্যাঁ, তো ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক হয় ঋণাত্মক হয়। তো এই যে পূর্ণ সংখ্যার যে সংখ্যা রেখা, এটা হচ্ছে তিন ভাগে বিভক্ত, মানে সংখ্যাটা তিন ভাগে বিভক্ত। একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, আর একটা হচ্ছে কি নিরপেক্ষ, তিনটে পার্ট। বুঝতে পারছেন? তবে অনেকেই এই পার্টটাকে অঋণাত্মক অংশ বলে, কারণ হচ্ছে জিরো তো আর ঋণাত্মক না, এই জন্য ওই পার্টকে অঋণাত্মক অংশ বলা হয়। হ্যাঁ, এগুলো দরকার নেই, শুধু এটা বুঝবেন যে সকল ধনাত্মক সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা হিসাবে ইন্ডিয়া প্রকাশ করতে হবে। ইন্ডিয়া প্রকাশ করতে হবে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 প্লাস অসীম। তাহলে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এই এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক অংশ, এই ধনাত্মক অংশটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বুঝতে পারছেন? তাহলে আমরা কি বুঝলাম যে জিরো জিরো হচ্ছে একটা সংখ্যা রেখার মাঝামাঝি বা মানে মিডিয়াম, বা এখানে মিডিয়েটর বলা হয়। তো জিরো একটা সংখ্যা রেখার মাঝামাঝি পর্যায়ে থাকে। ওর ডান দিকে যারা থাকে সবাই ধনাত্মক সংখ্যা, আর বাম দিকে যারা থাকে তারা ঋণাত্মক সংখ্যা। তাহলে যদি যদি বলা হয় জিরো কোন কি সংখ্যা, মানে জিরো আসলে এটা ধনাত্মক না ঋণাত্মক, তখন আপনি বলবেন জিরো হচ্ছে নিরপেক্ষ সংখ্যা, ধনাত্মক না ঋণাত্মক নয়। হ্যাঁ, এটা অথবা অঋণাত্মক সংখ্যা, যেকোনো একটা থাকে। ঋণাত্মক না, বুঝতে পারছেন? অঋণাত্মক। তো সকল সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা, এটা মাথায় রাখবেন। তো জিরো নিয়ে যদি এতই ঝামেলা হয়, তো জিরো 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 নিয়ে কিছু পড়াশোনা করে, মনে করেন হচ্ছে শূন্য। হ্যাঁ, শূন্য এর বৈশিষ্ট্য, এটা হচ্ছে 100% আমাকে জানতে হবে। ঠিক আছে, নাম্বার ওয়ান, শূন্য একটা পূর্ণ সংখ্যা। ওখানে ডেফিনেশনে বলে দিয়েছিলাম যে শূন্য একটা পূর্ণ সংখ্যা। শূন্য একটা হচ্ছে জোড় সংখ্যা। তিনেও হলো, হ্যাঁ, শূন্য এ হচ্ছে ধনাত্মক নয়, ধনাত্মক নয় বা ঋণাত্মক, ধনাত্মক নয় ঋণাত্মক।
এই জন্য আমি এটা কেবল জিরো রাখি। শূন্য যে একটা পূর্ণ সংখ্যা এর প্রমাণ হচ্ছে, এর প্রমাণ ধরেন আপনি কয়েকটা পর্ব সংখ্যা লেখেন, মানে পূর্ণ সংখ্যা পর্ব সংখ্যা, ধরেন এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, and so on। এর আগেরটা কি হবে? এর আগেরটা তাহলে কি হচ্ছে? এর আগেরটা 5 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 0 হবে, -1 হবে, -2 হবে। তাহলে বলেন তো অটোমেটিক কি, মানে জিরো যে একটা পরপর সংখ্যা, পূর্ণ সংখ্যা, এটা বোঝা যাচ্ছে না পূর্ণ সংখ্যা? জিরো থেকে জোড় সংখ্যা, এটা আর প্রমাণ কি? এর প্রমাণ জিরো থেকে জোড় সংখ্যা, এটা প্রমাণ। প্রমাণ দুটো প্রমাণ। একটা প্রমাণ হচ্ছে নাম্বার 1, এখানে কোনো সংখ্যার শেষ অঙ্ক 0 হলে সংখ্যাটি জোড়। জোড় সংখ্যা। পৃথিবীর যে কোনো সংখ্যার শেষে 0 থাকলে ওটা জোড়, সেই সংখ্যা। আবার ধরেন আরেকটা প্রমাণ, এটা হচ্ছে মানে পরপর জোড় সংখ্যা লেখা। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে 6, এটা 8, 10, 12, 14, 16, and so on। এর আগের সংখ্যাগুলো কি হবে? মানে আগের সংখ্যাটা কি হবে? এটা 4 হবে, এটা 2 হবে, এটা 0 হবে, এটা -2 হবে, -4 হবে। দেখেন 0 কিন্তু অটোমেটিক জোড় সংখ্যার মধ্যে চলে আসবে, পরপর জোড় সংখ্যা না, 0 চলে আসে, তার মানে 0 একটা জোড় সংখ্যা। এই প্রমাণ। আর এটা প্রমাণ তো আরো সহজ। হ্যাঁ, তো একটা সংখ্যা রেখার মাঝখানের সংখ্যাটা হচ্ছে কি 0। একটা সংখ্যা ধনাত্মক হবে ঋণাত্মক হবে কে বলে দিবে? তারেক রহমান বলে দিবে? না, কে বলে দিবে? বলে দিবে হচ্ছে, নাকি মেসি বলে দিবে? বলে দিবে 0। 0 বলবে যে আমার ডান দিকে যারা থাকে সবাই ধনাত্মক সংখ্যা, আমার বাম দিকে যারা থাকবে সবাই ঋণাত্মক সংখ্যা। আই রিপিট, একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক কে বলে দিবে? 0 বলে দিবে। এই জন্যই লেখা থাকে x > 0। তার মানে কি দেখেন, x কিন্তু 0 থেকে বড়। গ্রেটার মানে কি, পেটের ভিতরে যেটা থাকে সেটা বড় হয়। x > 0 মানে কি, x হচ্ছে ধনাত্মক সংখ্যা, যাই লেখেন দেখেন। যদি বলি x <0, তার মানে কি, x হচ্ছে 0 থেকে ছোট, তার মানে x এর মান কি হবে? মাইনাস। বুঝতে পারছেন? তার মানে কি মাইনাস। রিমেম্বার, ওকে? তাহলে একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক কে বলে দিবে? 0 বলে দিবে। 0 বলে আমার ডান দিকে থাকে যারা ধনাত্মক সংখ্যা, বাম দিকে যারা থাকে ঋণাত্মক সংখ্যা, সে বলে দিবে। বুঝতে পারছেন? তাহলে পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা, ধনাত্মক সংখ্যা। হ্যাঁ? আরেকটা হয়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তো অবশ্যই মূলদ সংখ্যা এটা। হ্যাঁ, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। যেটা কেন মূলদ সংখ্যা? এটার প্রমাণ হচ্ছে, হ্যাঁ, 0 মূলদ সংখ্যা কেন? মূলদ সংখ্যা ডেফিনিশনই পড়ে না, এই জন্য আপনারা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবেন না, আবার একটু পরে বুঝবেন। মূলদ সংখ্যা হচ্ছে যে দুইটা পূর্ণ সংখ্যাকে যদি ভাগ আকারে প্রকাশ করে, ভাগ আকারে, হ্যাঁ, ধরেন 0 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, ভাগ আকারে প্রকাশ করছেন না, 0 এবং 1, এটা একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা। বুঝতে পারছেন? যেহেতু একটা পূর্ণ সংখ্যা তো জানেন, দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করলে যদি নির্দিষ্ট মান পাওয়া যায়, তাকে মূলদ সংখ্যা বলে। তো 0 এবং 1 ভাগ করলে কি হয়? 0 হয়। এই জন্য 0। আবার 0/, এটা কত? 0 হয় মূলত। 0/, মনে করেন -3, তার মানে 0ই হবে। 0কে যাইতে ভাগ করেন না কেন, 0ই হবে। বুঝতে পারছেন? তাহলে এই 0/1 লব/, হওয়ার আকারে মানে প্রকাশ করছে, মানে দুইটা পূর্ণ সংখ্যাকে লব/, হওয়ার আকারে প্রকাশ করলে যে নির্দিষ্ট মান পাওয়া যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। 0/2, 0/3 বা 0/-3, এই জন্য 0 একটা মূলদ সংখ্যা। বুঝতে পারছেন? আর সংখ্যা 2 প্রকার, বাস্তব সংখ্যা 2 প্রকার, একটা মূলদ এবং অমূলদ। তো যেহেতু এটা অমূলদ না, তার মানে 100% মূলদ, এই আর কি। তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা, 0 একটা জোড় সংখ্যা, 0 ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, অথবা নিরপেক্ষ সংখ্যা, আর 0 একটা মূলদ সংখ্যা। এই নিয়ে একটু কথা মাথায় রাখেন, লিখে রাখেন। এগুলো তো বই এরকম পাওয়া যায় না, বাট লিখে রাখেন, এগুলো খুবই কাজে লাগে। বেসিক জিনিস। আপনাদের সবাই কি মানে বুঝতে পারছেন না, ক্লিয়ারলি আছে সবকিছু? ইজ এভরিথিং ওকে? জি স্যার, বোঝা যায়, কিন্তু স্যার সাউন্ডটা একটু কম আসে। আচ্ছা, সাউন্ড একটু কম আসে, এই তো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওই যে
দেখো তো এখানে সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা। বলো তো সাউন্ডের কি আসলে সমস্যা? অনেক স্টুডেন্ট তো। স্যার কমই আসে। হ্যাঁ, ওই টিচার ম্যাথ লিখছে না, ওই ম্যাথ একবার না, ওই যে পাঠাতে। দেখে আমরা একটা মৌলিক সংখ্যা নিয়ে কথা বলি। মৌলিক সংখ্যা নিয়ে কথা বলি, একে প্রাইম নাম্বার বলে ইংলিশে। তো মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক থেকে বড় যে সকল সংখ্যাকে ভাগ করা যাবে। সাউন্ডটা দেখো তো, দেখে চেকে দাও, চেক ফুল দিয়ে দেবে, ফুল ধরে যাচ্ছে এখানে তো এক থেকে বড় যে সকল সংখ্যাকে ভাঙানো যায় না বা ভাগ করা যায় না, অথবা এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা। এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। ওকে, তো উদাহরণ দেখি। উদাহরণ কত হচ্ছে, মনে করেন এক থেকে বড় হওয়া লাগবে দুইকে দুই ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে না, কারণ ওয়ান এবং ওই সংখ্যা তো ভাগ যাবে। হাতিকে ওয়ান এবং হাতিতে ভাগ যাবে না, পটলকে ওয়ান এবং পটলতে ভাগ যাবে, পিঁয়াজকে ওয়ান এবং পিঁয়াজ ভাগ যাবে, তাই না ব্যাপারটা? তো যে কোনো সংখ্যা হোক এবং এক এবং ওই সংখ্যাতে ভাগ যাবে। 10কে এক এবং 10 দিয়ে ভাগ যাবে, 5কে এক এবং 5 দিয়ে ভাগ যাবে। এটা ভেরি ট্রু, বুঝতে পেরেছেন? তাহলে এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, ওই মৌলিক সংখ্যা। তো দুই এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে, 3ও তাই, 5ও তাই, 7ও তাই, এগুলো ইত্যাদি। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, মনে রাখবেন। ওকে, মনে রাখবেন, স্ক্রিনশট নিতে পারেন অথবা লিখিত পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অথবা হিসেবে বলতে পারেন, যে সংখ্যাটি যে সংখ্যাটি যে সংখ্যাটি গুণনীয়ক, গুণনীয়ক মাত্র দুইটি, তাকে মৌলিক সংখ্যা বলে। গুণনীয়ক মাত্র দুইটি। তাহলে এই গুণনীয়ক বলতে বোঝাচ্ছে এটা আরেকটা নাম উৎপাদক। এটার আরেকটা নাম হচ্ছে যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। তো এখন গুণনীয়ক বা উৎপাদক জিনিসটা জানা। গুণনীয়ক মানে কি? গুণনীয়ক হচ্ছে উৎপাদক বা ভাজক। একটি সংখ্যাকে
যারা নিঃশেষে, এই নিঃশেষে মানে হচ্ছে নিঃশ্বাস নিয়ে না, বুঝছেন? নিঃশেষে মানে হচ্ছে ভাগ করলে ভাগশেষ থাকে না। আই রিপিট, মানে ভাগ করলে ভাগশেষ থাকে না। নিঃশেষে মানে হচ্ছে ভাগ করলে ভাগশেষ থাকে। যেমন 12কে 3 দিয়ে ভাগ যায়, আর 12কে যদি 8 দিয়ে ভাগ করেন ভাগশেষ থাকবে না? বলেন, থাকবে। ভাগ যায় আবার ভাগশেষ থাকবে। তাহলে যে সংখ্যাকে, মানে একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে, আহ, করতে পারে করতে পারে তাদেরকে গুণনীয়ক গুণনীয়ক উদাহরণ দেখেন। দেখেন, আমি বলেছি যে একটি সঙ্গে যারা নিঃশেষে ভাগ করতে পারে তাদেরকে গুণনীয়ক বলে। আপনাকে যারা যারা ভাগ করে তারা আপনার গুণনীয়ক। 10কে যারা যারা ভাগ করে 10-এর গুণনীয়ক। 5কে যারা যারা ভাগ করে 5-এর গুণনীয়ক। তাহলে তিনের গুণনীয়কটা কি হচ্ছে? উদাহরণ, তিনের গুণনীয়ক বা ভাজক। 3কে কারা কারা ভাগ করে? 3কে 1 এবং 3 দেবে। এর গুণনীয়ক হচ্ছে 1। 4-এর গুণনীয়ক কি হচ্ছে? 4কে কারা কারা ভাগ করে? 1 এবং এই 6 গুণনীয়ক হচ্ছে 1 2। তাহলে একটা সংখ্যাকে যারা ভাগ করে তারা হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক। ওকে, একটা সংখ্যাকে যারা ভাগ করে তারাই। আমাকে যারা যারা ভাগ করবে তারা আমার গুণনীয়ক, বুঝতে পারছেন? এরকম। তাহলে এই একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে তাদের গুণনীয়ক বলে। আমি বলেছি যে যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। তা আমি উদাহরণ হিসেবে দেখবো যে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। এই 1 থেকে 10 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা দেখবো। এখন আমি চেক আপ করবো কি যে সংখ্যাটি গুণনীয়ক মাত্র দুটি। তাহলে 1-এর গুণনীয়ক কয়টা? 1কে কি দিয়ে ভাগ যায়? অনলি 1 দিয়ে ভাগ যায়। পৃথিবীতে ওর আর কোনো শুভাকাঙ্ক্ষী নাই, বুঝতে পারছেন? পৃথিবীতে আর কোনো শুভাকাঙ্ক্ষী নেই। তো 1কে শুধু 1 দিয়েই ভাগ যায়, আর কোনো পৃথিবীতে আর কোনো সংখ্যা নেই। তাহলে 1-এর গুণনীয়ক কয়টা হলো? একটা হলো। কিন্তু আমি জানি যে গুণনীয়ক দুটো না হলে মৌলিক হয় না। তো এক্সাক্ট দুটো থাকবে। এক্সাক্ট মানে কি? অনলি দুইটা। তাহলে 1-এর গুণনীয়ক হচ্ছে একটা, এই জন্য 1 মৌলিক সংখ্যা। এই জন্যই 1 বাদ যায়। এই জন্যই প্রথম ডেফিনিশন বলেছিলাম যে 1 থেকে বড়, এই জন্য বলেছিলাম। যদি আপনি প্রশ্ন ধরে বা ভাই বোর্ডে ধরে, মূলত এটা বেশি যদি প্রশ্ন আসে যে 1 কেন মৌলিক সংখ্যা না, বলবেন যে আমরা জানি যে যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। 1-এর গুণনীয়ক একটি, এই জন্য 1 মৌলিক সংখ্যা। ওকে, তাহলে 2-এর গুণনীয়ক কি? 1 এবং কত 2, এক্সাক্ট দুইটা আছে এই জন্য মৌলিক সংখ্যা। 3-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3, এক্সাক্ট দুটো আছে এই জন্য মৌলিক সংখ্যা। 4-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4, তিনটা এর মৌলিক সংখ্যা না। 5-এর গুণনীয়ক কত? 1 এবং 5, যেটা মৌলিক সংখ্যা। 6-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6, অনেকগুলো মৌলিক সংখ্যা না। 7-এর গুণনীয়ক কত? 1 এবং 7, এটা কি মৌলিক সংখ্যা। 8-এর গুণনীয়ক কত হচ্ছে? 1 2 4 8, অনেকগুলো হবে না, মৌলিক সংখ্যা না। 7-এর গুণনীয়ক কত হচ্ছে? 9 1 3 9, অনেকগুলো মৌলিক সংখ্যা। 10-এর গুণনীয়ক কত? 1 2 5 10, অনেকগুলো মৌলিক সংখ্যা। এক্সাক্ট দুটো না হলে মৌলিক সংখ্যা হয়। তাহলে 2 3 5 7 হচ্ছে মৌলিক সংখ্যা, এই 4টা মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত এই 4টা মৌলিক সংখ্যা। ওকে, স্যার একটু তোলার সময় দেন। স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে পরে ক্লাস শেষে তুলে রাখবেন। রেকর্ড ক্লাস দিবেন না স্যার? তাহলে তো পরে তাহলে সমস্যা হয়। রেকর্ড ক্লাস তো দিবই, রেকর্ড ক্লাস তো দিবেই এটা। তাহলে তুলবো না স্যার, এখন বুঝবো পরে তুলবো। ঠিক আছে, তাই করেন। আচ্ছা, বাসা কি রাজশাহীতে? নাম কি আপনার? আমার চাঁপাইনবাবগঞ্জ? মৌসুমী খাতুন, চাঁপাইনবাবগঞ্জ। কি নাম যেন? মৌসুমী খাতুন। মৌসুমী খাতুন, ওকে। তার ভাষা কি চাপাই চাপাই লাগছে নাকি? আমার দ্বারা মানে আমের ফ্লেভার পাচ্ছি আপনার কথা শুনে, বুঝছেন? তাই ও আমরুপালের জি আমরুপাল। স্যার, চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। জি, স্যার দাওয়াত নেন। থ্যাংক ইউ। দাওয়াত দিলে মানে শুধু আমি খাবো, সকালে দুপুরে রাতে আম দিয়ে ভাত সমস্যা খাবো, নেই স্যার। আর কোনো কিছু খাবো না, পানিও খাবো না। ঠিক আছে, পানি বললে আমের জুস দিবেন, হ্যাঁ? যে আম খাবেন সেটাই খাওয়াতে পারবো স্যার। জি জি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য করে নেই আর কি। মৌলিক সংখ্যা
মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য। নাম্বার 1, জোড় মৌলিক সংখ্যা। হ্যাঁ, জোড় জোড় মৌলিক সংখ্যা একটি। জোড় মৌলিক সংখ্যা একটি, তা হলো 2। বুঝতে পারছেন? তাহলে পৃথিবীতে 2 ছাড়া সমস্ত মৌলিক সংখ্যা বিজোড়, এর মাথায় রাখবেন। তাহলে 2 ছাড়া সকল মৌলিক সংখ্যা ঠিক নাম্বার হচ্ছে 2 ছাড়া সকল মৌলিক সংখ্যা বিজোড়। জোড় মৌলিক সংখ্যা একটি, তা হলো 2। 2 ছাড়া সকল মৌলিক সংখ্যা বিজোড়। আরেকটা বিষয় হচ্ছে এটা আর কি, এখানে মৌলিক সংখ্যা বেসিক, বুঝতে পারছেন? মৌলিক সংখ্যা ধনাত্মক, মৌলিক সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, বুঝতে পারছেন? ধনাত্মক, এবং সেটা ডেফিনেটলি 1 থেকে বড়। শুধু ধনাত্মক মানে অনত ধনাত্মক, কিন্তু অবশ্যই এটা 1 থেকে বড় হবে। রিমেম্বার, ওকে? মৌলিক সংখ্যা ধনাত্মক এবং মৌলিক সংখ্যা ধনাত্মক এবং এটা হচ্ছে এবং 1 থেকে বড়। মৌলিক সংখ্যা ধনাত্মক তো হবে, আবার কি 1 থেকে বড় হবে। বড়। তার মানে 1 মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। এক থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা। আবার 100 থেকে 200 পর্যন্ত কয়টা? 21টি মৌলিক। ক্যামেরা অফ হয়ে গেছে। আচ্ছা, এটা একটু মনে রাখবেন। নাম্বার 5 হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2। এটা হলো এই 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 4 লেখার মানে হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে 4টি মৌলিক আছে। তাহলে 4টি কি কি 2 3 5 7, 2 3 5। 1 থেকে 10 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 10 এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা। সেটা কি হলো? 2 3 5 হয়ে গেল। তাহলে আবার এই 4 মানে হচ্ছে 1 থেকে 10 থেকে 20 এর মধ্যে, 10 থেকে 20 এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা। আমি দেখাই কি কি। মনে করেন এখানে 11 13 17 19, 4টি হবে। এগুলো আর দেখাবো না। 20 থেকে 30 এর মধ্যে আপনার কি 2টা আছে। আবার 30 থেকে 40 এর মধ্যে কি আছে? 2টা আছে। এদিকে তো 40 থেকে 50 এর মধ্যে কি 3টা আছে। 50 থেকে 60 এর মধ্যে 2টা আছে। আবার 60 থেকে 70 এর মধ্যে 2টা আছে। 70 থেকে 80 এর মধ্যে 3টা আছে। আবার 80 থেকে 90 এর মধ্যে 2টা আছে। আবার 90 থেকে 100 এর মধ্যে একটা আছে, যেটা হচ্ছে 97 এটা মৌলিক সংখ্যা। এটা মাথায় রাখেন, এটা মুখস্থ করতে হবে এমন কোনো কথা না। কি এটুকু বুঝতে পেরেছেন? ঠিক আছে তাহলে।
তাহলে আমরা 1 থেকে 10-এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে, 10 থেকে 20-এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে, 20 থেকে 30-এর মধ্যে 2টা মৌলিক সংখ্যা। এইভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি আমি জানলাম, বাট এর মানে এই না যে এটা আপনার মুখস্থ করতে হবে, 100% জানতে হবে এমন কোনো কথা না। যা সেটা একটা মাথায় রাখি, বুঝতে পারছেন, মাথায় রাখি। মৌলিক সংখ্যাগুলো আমাদের মুখস্থই থাকে, হ্যাঁ, 2, 3, 5, 7, হ্যাঁ, 11, 13, 17, 19, হ্যাঁ, 23, 29, এরকম মুখস্থ থাকে, 31, তারপর কত 37, এটা অটোমেটিক আসতে মনে থাকে। আবার মনে না থাকে দেখবেন যে ওই সংখ্যা ভাগ যায় কিনা, ভাগ না গেলেই তো হয়, বুঝতে পারছেন, ভাগ না গেলেই হচ্ছে মৌলিক সংখ্যা। চেষ্টা করবেন, আবার ওনাদের চেষ্টা করবে কি আপনি আবার ভাগের নিয়ম শিখে দেবো, 3 কাকে ভাগ যায়, 5 কাকে ভাগ যায়, তাহলে আপনার আরো ইজি হয়ে যাবে, বুঝতে পারছেন। আমি এমন ভাবে ক্লাস দিচ্ছি, মনে করেন প্রশ্ন করার দরকার নাই, বুঝতে পারছেন, এটি অটোমেটিক পারবেন আস্তে আস্তে, বুঝবেন এটা। তাহলে এখন বলেন মূলদ সংখ্যা নিয়ে আমরা কথা বলবো। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে, হ্যাঁ, মূলদ সংখ্যা হলো এভাবে দুইটি পূর্ণ সংখ্যাকে, ধনাত্মক ঋণাত্মক হয় পূর্ণ সংখ্যা, বুঝছেন, ধনাত্মক ঋণাত্মক হয় দুইটি পূর্ণ সংখ্যাকে এই লব বাই হর আকারে, হ্যাঁ, এত আকারে, লব বাই হর আকারে এত প্রকাশ করে নির্দিষ্ট মান পাওয়া গেলে মূলদ সংখ্যা বলে। তাকে আর কি, হ্যাঁ, তাকে মূলদ সংখ্যা। আপনি যদি দুইটা পূর্ণ সংখ্যাকে ভাগ করবেন, একটাকে আরেকটাতে ভাগ করবেন, ভাগ করে যদি একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, তাহলে শিওর আপনি হচ্ছে এটা মূলদ সংখ্যা। লাবণী মাহমুদ বলছে, আপনি কি আমাকে শুনতে পান? জি লাবণী, আমি আপনাকে শুনতে পাই। ওকে, আপনি তো কোনো সাউন্ড করেছেন না, বাট আপনার টেক্সটে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই জন্য আপনি টেক্সট করেছেন, এই জন্য আমি অনেক প্রাউড ফিল করছি, ধন্য হয়ে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমি আবার বলছি, আপনি আমাকে টেক্সট করেছেন, এই জন্য আমি খুশিতে ধন্য হয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ। ক্লাস করতে থাকেন। আচ্ছা, দুটি পূর্ণ সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করে নির্দিষ্ট মান পাওয়া গেলে তাকে মূলদ সংখ্যা বলে। হ্যাঁ, তাহলে উদাহরণ দেখি। হ্যাঁ, মূলদ সংখ্যা নাকি অনেক, মানে বাস্তব সংখ্যায় দুইটা, একটা মূলদ এবং অমূলদ। অমূলদ তো একদম নির্দিষ্ট, বুঝতে পারছেন, যেগুলো মান অসীম, আর তার মানে বাকি সমস্ত সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা হচ্ছে লব বাই হর আকারে প্রকাশ করতে। উদাহরণ দেব, এটা একটা 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 1/2 কি? এটা একটা নিশ্চয় মান আছে না? মান আছে, এটা মূলদ সংখ্যা। ধরেন 1 একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ, 9 একটা কি পূর্ণ সংখ্যা, তাহলে 1/9 এটা কি আছে? মূলদ সংখ্যা, বুঝতে পারছেন। ধরেন 2 একটা পূর্ণ সংখ্যা, -5 একটা মূলদ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে ভাগ কি হবে? মূলদ সংখ্যা হবে। তাহলে এখানে 3 একটা মূলদ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, 7 একটা পূর্ণ সংখ্যা, তো এটাকে ভাগ করলে কি? এটা লব বাই হর আকারে, দেখেন লব বাই হর আকারে প্রকাশ হচ্ছে, এরকম হচ্ছে। তো এরকম ইত্যাদি, মানে যতগুলো সংখ্যা লেখেন, মাইনাস লেখেন, লেখেন, এটা কোনো মেটার না। মেটার হচ্ছে যে আপনি এরকম করে ভগ্নাংশ লিখবেন, সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা, বুঝতে পারছেন। তাহলে এটা সব ধরনের ভগ্ন। আবার এখানে ধরেন 1 2 3 4 5 6, এগুলো কি স্বাভাবিক সংখ্যা, তাই না? এইগুলো মূলদ সংখ্যা কেন? এটাকে মনে মনে কি 1 ভাগ আছে না, এটাকে মনে মনে 1। আমি যদি আপনাকে বলি, বলেন তো 3 এর উল্টা কি হয়? 3 এর বিপরীত কি লেখেন? 3 এর বিপরীত, হ্যাঁ, 3 এর বিপরীত 1/3 লেখেন না? তার মানে কি মনে মনে 1 আছে, উল্টে দেওয়া, বুঝতে এই জিনিসটা। তাহলে যে কোনো সংখ্যার নিচে বা আপনার নিচেও কি আছে? 1 আছে। তাহলে এটা 1 মানে কি? যে মনে মনে 1 আছে। 2/1, এটা 3, মূলত এটা 3/1, 4/1, তো লব বাই হর আকারে প্রকাশ পায়। একইভাবে, হ্যাঁ, একইভাবে যদি 1 2 3 4 5 যদি মূলদ সংখ্যা হয়, তাহলে -1 -2 -3 -4 -5, এগুলোও কি হবে? অবশ্যই এই লজিকে মূলদ সংখ্যা, বুঝতে পারছেন, মূলদ সংখ্যা। কারণ এর নিচেও কি আছে? মনে মনে 1। এখন বাকি থাকলো কি? এখানে হচ্ছে, এখন হচ্ছে দশমিক সংখ্যা, হ্যাঁ, দশমিক। ধরেন এখানে 0 বাকি থাকলো, 0 কি মূলদ সংখ্যা? হ্যাঁ, 0 কে 1 দিয়ে ভাগ দিতে, দেখেন 0 একটা মূলদ সংখ্যা, 0 ভাগ 2 মূলদ সংখ্যা, 0 মাইনাস হচ্ছে কত? 10 মূলদ সংখ্যা, বুঝতে পারছেন। আবার যেন এই 0 এবং এই 0 দিনকে দেন না, বুঝতে পারছেন, হ্যাঁ, হাতির সাথে ঘোড়া যোগ করেন না, বুঝতে পারছেন। তো তাহলে 0 কে যে কোনো কিছুতে ভাগ করলে 0 হয়। তাহলে এটা লব বাই হর আকারে প্রকাশ পেয়েছে, লব বাই হর আকারে প্রকাশ পেয়েছে, লব বাই হর আকারে, এবং এটার মান 0, এর মান 0, এর মান 0, এই জন্য
জিরো একটা মূলদ সংখ্যা, ওকে। আবার দেখেন 1.5 এটা কি মূলদ সংখ্যা, 0.01 মূলদ সংখ্যা কেন, -0.3 মূলদ সংখ্যা কিনা, -0.0000035 হ্যাঁ এটা মূলদ সংখ্যা কিনা, মানে ইত্যাদি আর কি। হ্যাঁ, তো এটা আসলে মূলদ সংখ্যা। কেন? এই দশমিক যদি উঠাই দেন নিচে একটা 1 হয়, একটা অঙ্ক মানে একটা শূন্য। এই দশমিক উঠে দিলে নিচে একটা 1 হয়, দুটো অঙ্ক মানে দুটো শূন্য। এই দশমিক উঠে দিলে নিচে একটা 1 হয়, একটা অঙ্ক মানে একটা শূন্য। এই দশমিক উঠে দিলে নিচে একটা 1 হয়, এখানে 6টা অঙ্ক মানে হচ্ছে 6টা শূন্য। তাহলে দেখেন 15/10 লব্বই হওয়ার পূর্ণ সংখ্যা, 1/100 দেখেন পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা, 3 এটা পূর্ণ সংখ্যা, 10 একটা পূর্ণ সংখ্যা, 25 একটা পূর্ণ সংখ্যা, এটা এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে লব্বই হওয়ার আকারে প্রকাশ পাওয়া যায়, এই কারণে এগুলো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা মানে আপনি সংখ্যা মানেই মূলদ বোঝায়, বুঝতে পারছেন? দুই একটা ছাড়া সব মানে মূলদ আর কি। এই, তাহলে সংখ্যা মূলদ, বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা মূলদ আর একটা অমূলদ। আমরা অমূলদ সম্পর্কে এখন জানবো, ঠিক আছে? মনে করি পৃথিবীতে কতগুলো দেশ আছে না, দেশ আছে, ধরেন বাংলাদেশ, বাংলাদেশ ছাড়া বাংলাদেশ হচ্ছে অমূলদ, আর বাকি সমস্ত দেশ কি মূলদ, ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছেন? তো অমূলদ হচ্ছে মানে একটা মানে গুটি কয়েক সংখ্যা, হ্যাঁ এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, আর বাকি সমস্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, সমস্ত এই জন্য মূলদ সংখ্যা কি, সকল ধরনের দশমিক সংখ্যা, সকল ধরনের ভগ্নাংশ, আহ, সকল ধরনের পূর্ণ সংখ্যা, সকল ধরনের ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং ইভেন জিরো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এর মধ্যে সব ঢুকে গেল। এই এখন আমরা লিখবো হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ। হ্যাঁ, অমূলদ সংখ্যা কাকে বলে দেখি, অমূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা জিনিসটা কি? মূলদ সংখ্যা হচ্ছে এখানে, হ্যাঁ যাকে, হ্যাঁ যে সংখ্যাটি মূলদ না তাকে অমূলদ সংখ্যা বলে। তারপরে ভাবনা বলতেছে যাকে লব্বাই হর আকারে, লব্বাই হর আকারে প্রকাশ করে নির্দিষ্ট মান পাওয়া যায় না, নির্দিষ্ট মান পাওয়া যায় না। যাকে লব্বাই হর আকারে প্রকাশ করে নির্দিষ্ট মান পাওয়া যায় না তাকে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। Okay? উদাহরণ দেখি, উদাহরণ হচ্ছে মনে করেন, উদাহরণটা বলে দিচ্ছি, উদাহরণ মনে করেন হচ্ছে এখানে √2 এটা অমূলদ সংখ্যা, √3 এটা অমূলদ সংখ্যা, √5 এটা অমূলদ সংখ্যা, আর এর মান অসীম হয়। আবার 1.271056 এগুলো অসীম অমূলদ সংখ্যা। আবার কত 1.1010100000 এই 10 এই 100 এই মানে 80 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু নির্দিষ্ট কোন নেই। আবার দেখি মনে করা হচ্ছে 0.7315 আবার 8 মানে 1 এটা 80 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, বুঝতে পারছেন? তাহলে তাহলে কি হচ্ছে, রুট বিশিষ্ট সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, মানে যেগুলো মান ভাঙানো যায় না। আর দশমিক সংখ্যা যদি অসীম হয়, 100% এটা হচ্ছে অমূলদ সংখ্যা, বুঝতে পারছেন? অমূলদ সংখ্যা। স্যার পাই এর মান কি মূলদ নাকি অমূলদ সংখ্যা? পাই মানে 22/7, এটা 22/7 কে ভাগ করলে অসীম আসে, এই জন্য ওটা অমূলদ সংখ্যা। নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে না, এই জন্য অমূলদ সংখ্যা, বুঝতে পারছেন? নির্দিষ্ট মান পাওয়া যায় না। তো আমরা মূলদ এবং অমূলদ স্ক্রিনশট নিতে পারি। মূলদ এবং অমূলদ নিয়ে আমরা একটু বৈশিষ্ট্য বলি, মূলদ অমূলদের বৈশিষ্ট্য। মূলদ ও অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য পড়লে আপনি একটু ভালো ধারণা পাবেন, বুঝতে পারছেন? তাহলে এই বৈশিষ্ট্য থেকে আপনার প্রশ্ন আসবে। নাম্বার 1 দেখবেন যে যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল, যে কোনো মৌলিক সংখ্যা, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, অমূলদ। এখন স্যার বর্গমূল জিনিসটা কি, ধরেন 3 এর বর্গ, হ্যাঁ 3 এর বর্গ হচ্ছে 3 স্কোয়ার, বুঝতে পারছেন? আর 3 এর বর্গমূল, হ্যাঁ বর্গমূল, তাহলে এটা রুট দিবে, এখানে 2 থাকে বাট আমরা দেই না। 3-এর ঘনমূল, হ্যাঁ ঘনমূল কি হবে, এখানে 3 হয়। তো বর্গমূল হলে 2 হয়, ঘনমূল হলে 3 হয়, এরকম।
বাট বর্গমূলের ক্ষেত্রে আমরা 2 দেই না, অ্যাভয়েড করি, হ্যাঁ দেই না, ওটা মানেই হচ্ছে দেওয়া লাগে না, কিছু কিছু ক্ষেত্রে দেওয়া লাগে না। তাহলে যে কোনো মূলের সংখ্যার বর্গমূল কি হচ্ছে অমূল সংখ্যা। উদাহরণটা কি হচ্ছে, যেমন ধরেন 2 একটা মূলের সংখ্যা রুট করলে অমূল হবে, 3 একটা মূলের সংখ্যা রুট করলে অমূল হবে, 5 একটা মূলের সংখ্যা রুট করলে অমূল হবে, এরকম ইত্যাদি। ওকে, দুই নম্বর হলো বর্গ সংখ্যার বর্গমূল। পূর্ণ সংখ্যার গুণমূল ইত্যাদি। বুঝছি, বর্গ সংখ্যার বর্গমূল আর ঘন সংখ্যার ঘনমূল। ওকে, তো বর্গমূল মানে কি, হ্যাঁ এটাকে, এটি কিন্তু বর্গমূল, এটি কিন্তু ঘনমূল, বুঝতে পারছেন, এটি কিন্তু 4 মূল, এটি কিন্তু 5 মূল, বুঝতে পারছেন এরকম। হ্যাঁ, রুট থাকবে, মানে বর্গ মানে 2, ঘন মানে 3, 4 মানে 4, এরকম মনে রাখবেন। আমি কিন্তু ভালো করে বোঝাচ্ছি, এগুলো আপনারা বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন। এটাই হচ্ছে রেগুলার ক্লাস দেখে নোট করে রাখবেন, তাহলে হবে। তাহলে বর্গ সংখ্যার বর্গমূল, হ্যাঁ বর্গ সংখ্যা বলি, তাহলে উদাহরণ দেখেন, হ্যাঁ বর্গ সংখ্যা বর্গমূল বলতে আমরা মূলদ সংখ্যা। তাহলে এই 4 কিন্তু একটা বর্গ সংখ্যা, এই রুট করলে কি হবে দেখেন, 2 হচ্ছে। 2 কেন হয় জানেন, এই যে হবে, হ্যাঁ এটা হচ্ছে 2 স্কোয়ার, এখানে 2 থাকে, এই 2 এবং এই 2 কেটে যায়, সমান সমান 2 আসে, এই রুট সহ 2 আর ধরেন এটা হচ্ছে কত 16, তাহলে এটা হচ্ছে কত 4 স্কোয়ার, এখানে 2, এই রুট সহ 2 কেটে যায়, মানে কত 4 থাকে। তাহলে মূলদ সংখ্যাটা বলেন, এই জন্য বলছে বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। ঘন সংখ্যাটাই ধরেন এটা হচ্ছে কত 125। ওকে, এটা হচ্ছে কত 3, এটা মনে করেন হচ্ছে 3, এই 5 কিউব মানে হচ্ছে 125, তাহলে এটা কেটে দেয়, এই জন্য 5, এটা মূলদ সংখ্যা। ধরেন এটা হচ্ছে কত 3, এখানে 8, তার মানে দেখেন এই যে এখানে 3 থাকলো, 3 আর এই 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে এই 3 কেটে যায়, বুঝতে পারছেন, তাহলে এখানে 2 মূলদ সংখ্যা। এই জন্য বলেছি যে বর্গ সংখ্যার বর্গমূল, ঘন সংখ্যার ঘনমূল, এটা মূলদ সংখ্যা। এম আই ওকে, বলেন ঠিক আছে কিনা বলেন। বলে আমি যে কথা বলছি এটা কি আন্ডারস্ট্যান্ডেবল, মানে ফিজিবল, মানে জি স্যার। এটা বোঝা যাচ্ছে, এটা কি বোঝা যায় বলেন। আমি বলতে অস্থির বুঝতে পারছি, থ্যাংক ইউ খালিদ, খালিদ ভাই বলছে, ইটস মাই প্লেজার। ওকে, আমি বলছি আরেকটু স্লো বুঝাবেন, ঠিক আছে বোঝাবো, স্লো বুঝাবো। গণিতের জন্য কি বই, যে কোনো বই কিনতে পারেন, তবে তো বলে দেওয়ার কথা সব। মমতাজ বেগম, দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, চলে গেছে 3 নাম্বার। দেখি 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যেখানে দেখেন, এটা হচ্ছে আপনি রুট, মানে আপনি হচ্ছে রুট যদি মুক্ত করতে পারেন, হ্যাঁ তাহলে রুট যদি মুক্ত করতে পারেন তাহলে এটা মূলদ হবে। আর মুক্ত করতে না পারলাম, রুট মুক্ত করতে পারেন, রুট মুক্ত করতে পারলে মূলদ হবে। হ্যাঁ, উদাহরণ দেখি, যেমন ধরেন এটাই বললাম, এখানে 3 দেওয়া আছে, 8 দেওয়া, এটা রুট মুক্ত করা যায় বল, এটা রুট মুক্ত করা যায় 2 কিউব, দেখেন এটা কিন্তু 2 মুক্ত করতে পারছি না, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা, ওকে মূলদ সংখ্যা লেখা বলা থাকে নিচের কোনটি মূলদ সংখ্যা, 4টাই রুট দেওয়া থাকে, কিন্তু আনসার হবে কি একটা, দেখবেন যে একটাকে ভাঙানো যাবে,
নিজের কোনটা অমূলদ সংখ্যা দেখবেন 4টে রুট দেওয়া আছে, কিন্তু দেখবেন যে একটা কোনো হয়ে রুট ভাঙানো যাচ্ছে না, এটা রুট ভাঙতে পারলাম। ধরেন এখানে আছে 64, হ্যাঁ 64 থাকবে, এটা 3 দিন, তার মানে এটা মানে কি জানেন, এটা 4 কিউব মানে 64, তাহলে এই 3 3 কেটে যাবে 4, তার মানে কি এটা হচ্ছে কি হচ্ছে, আমার মনে করেন হচ্ছে এখানে দিল কত, ধরেন এখানে 125, এটা হচ্ছে, তার মানে এখানে 3 এখানে 5 কিউবের মান 100, মানে কত 5, এটাও কি হচ্ছে, ওকে। আবার ধরেন এখানে দেওয়া আছে 2, এখানে দেওয়া আছে 2, ধরেন এখানে দিল 81, এটা 4 দিন, তার মানে আমরা জানি 3 পাওয়ার 4 মানে 81, মানে মানে 4টা 3 গুণ করলে 81, এই 4 এ 4 কেটে যায়, দেখেন 3, তার মানে কি মূলত না বল, রুট দেওয়া আছে কিন্তু এটা কিন্তু মূলদ সংখ্যা, রুট থাকলে যে মানে অমূলদ হবে না কোনো কথা, রুট থাকলে যে অমূলদ হবে। ধরেন এখানে আরো ধরেন এখানে থাকলো এখানে 32 থাকলো, 32 থাকলো, এটা 5, তার মানে হচ্ছে এখানে 5, এখানে 2 পাওয়ার 5 মানে 5 5 পেরে গেল, তাহলে কি এই জন্য বলেছি যে রুট রুট মুক্ত করতে পারলে মূলদ থিং ইজ ভেরি মাচ সিম্পল, ওকে। তাহলে আপনি যদি রুট মানে রুট দেখলেই যদি বলেন না এটা অমূলদ, তাহলে কি হবে বলেন, ওইটা দেখতে হবে যেটা ভাঙানো যায় কিনা, যদি আপনি ভাঙতে পারেন, হ্যাঁ আপনি যদি ভাঙতে পারেন তাহলে ঠিক আছে। মৌসুমী খাতুন গালে হাত দিয়ে বসে আছে, এরকম হলো বলেন, চিলমুটে থাকতে হবে, হ্যাঁ আম খাবেন বেশি করে এই সময়, বুঝতে পেরেছেন, আম খাবেন বেশি করে, হ্যাঁ ডায়াবেটিস থাকলে আম খাবেন না, কম খাবেন, আর ডায়াবেটিস বেশি মানে না থাকলে আম খাবেন একটু, আবার আম খেলে ই করবেন, মানে একটু হাঁটাহাঁটি করবেন, বুঝতে পেরেছেন। হ্যাঁ যদি গ্রামে থাকেন তো কোনো কথা না, আধা ঘন্টা হাঁটলেন, হ্যাঁ একবার আরেকটু দ্রুত পড়ান স্যার, ও দীপ্ত দাস পুরাই নায়ক, বুঝতে পেরেছেন, হ্যাঁ শাকিব খানও আপনার কাছে ফেল হয়ে যাবে, হম আরেকটু দ্রুত বলতে বলছে, ঠিক আছে এটাই তো আমি দ্রুত বলে দিই। বলছে আগে বলছে যে সরকার বলছে কি গভর্নমেন্ট, থ্যাংক ইউ। বাসা মামা বলছে আম খেয়ে ঘুমিয়ে পড়ে, বরিশাল থেকে বলছে, ওকে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে রুট মুক্ত করতে পারলে মূলদ হবে, তাই না, আর যদি রুট মুক্ত করতে না পারেন, যেমন ধরেন আমরা রুট মুক্ত করতে তাহলে কি হবে এই সময়, কি হবে, এখন রুট মুক্ত করতে না পারলে, না পারলে অমূলদ হবে, মনে করেন এটা হচ্ছে 18 দিন, রুট 18, এটা মানে কি 9 দোকানে 18, তার মানে কি √9 √2, √9 মানে কত 3, এটা √2 থেকেই গেল না, তাহলে এটা অমূলদ, এটা তো আর ভাঙতে পারলেন না, পারলেন √2 কে ভাঙতে পারছেন, পারেন না, অমূলদ, এই জন্য আর কি। মনে করেন হচ্ছে √48, হ্যাঁ তাহলে এখানে কত 316 হ্যাঁ √3 এবং কত হচ্ছে √16, তার মানে কি 4 তার মানে কি হলো আপনার অমূলদই থাকে, অমূলদ থেকে গেল, অমূলদ থেকে গেল। এই জিনিসগুলো হচ্ছে আপনি মাথায় রাখতে হবে যে যেগুলো যে রুট ভাঙানো যায় না, আমি চেষ্টা করছি ভাঙানোর জন্য কিন্তু ভাঙতে পারি, তার মানে এটা অমূলদ। এই জন্য বলেছি রুট মুক্ত করতে পারলে মূলত, আর রুট যদি মুক্ত করতে না পারেন তাহলে হচ্ছে 5 নম্বর। 5 নম্বরটা কি হবে, 5 নম্বর হবে না কয় নম্বর, 4 নম্বর হবে, 4 নম্বর হবে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, দশমিক দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা অসীম হলে, অসীম, হ্যাঁ কি হলে অসীম হলে অমূলদ হবে, কি হচ্ছে অমূলদ হবে। দশমিক সংখ্যা
অসীম হলে, দশমিক সংখ্যা অসীম হলে অমূলক। ধরুন, দশমিক সংখ্যা অসীম হলে অমূলক দশমিক সংখ্যা। তাহলে দেখেন দশমিক সংখ্যা অসীম, দেখবেন যেমন 1.101000 10000 এটা হচ্ছে অমূলক। 2.371056 অমূলক। ওকে, এগুলো অমূলক। এগুলো হচ্ছে অমূলক, অসীম। আর দশমিক সংখ্যা পৌনঃপুনিক হলে, দশমিক সংখ্যা পৌনঃপুনিক হলে, দশমিক সংখ্যা পৌনঃপুনিক হলে কি হবে? দশমিক সংখ্যা পৌনঃপুনিক হলে মূলদ। দশমিক সংখ্যা পৌনঃপুনিক হলে মূলদ। দশমিক সংখ্যা পৌনঃপুনিক হলে মূলদ। উদাহরণ, দশমিক সংখ্যা পৌনঃপুনিক হলে মূলদ। দশমিক সংখ্যা পৌনঃপুনিক। উদাহরণ দেখেন, ধরেন 1.1010101010 এটা অসীম না? অসীম। কিন্তু লক্ষ্য করেন এখানে 1 এটা 10, এটা 10, এটা 10, এটা 10, এটা 10। তো আপনি লক্ষ্য করেছেন যে বারবার 10ই আসতেছে, এই জন্য এটাকে পৌনঃপুনিক দেওয়া হবে। উপরে ডট দিলে এটা পৌনঃপুনিক, তাহলে এটা হবে মূল। যদি দেখেন যে যে অসীম, মনে করি যেমন এখানে 10, এখানে 100, এখানে অনেক অনেক বেশি, মানে এটা কোনো মিল নাই, এই জন্য ওটা অমূলদ সংখ্যা। বা এখানে 10 10 10 10 করে আসছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা। মনে করেন এখানে 3 পয়েন্ট, এখানে 42, এখানে 42, এখানে 42, তার মানে এখানে 42 42 করে আসছে, তার মানে এটাকে আপনি লিখবেন যে 3.42, এখানে 4, মানে এখানে 1.3333, তার মানে আপনি দেখেছেন যে এখানে 1.3 পরে আর কোনো কিছু আসছে না, মানে এটা কোন, এটা এগুলো হচ্ছে মূলদ। বুঝতে পারলেন? এগুলো কি হবে? মূলদ। হচ্ছে মূলদ। এই জন্য বলেছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বলেছি যে যে দশমিক সংখ্যা যদি অসীম হয় তাহলে অমূলদ হবে, দশমিক সংখ্যা যদি পৌনঃপুনিক হয় তাহলে কি হবে? মূলদ হবে। মূলদ। ঠিক আছে? তাহলে নাম্বার 5, হ্যাঁ, যে কোনো ধ্রুবক সংখ্যা, ধ্রুবক ধয় এটা, হ্যাঁ, যে কোনো ধ্রুবক সংখ্যা অমূলদ সংখ্যা। উদাহরণ দেখি, এই পাই একটা ধ্রুবক সংখ্যা অমূলদ সংখ্যা, এটা ইত্যাদি, এগুলো হচ্ছে মূলত ধ্রুবক সংখ্যা মান নির্দিষ্ট, হ্যাঁ, এবং অভিকর্ষ ত্বরণ যে আছে না, এটাও অমূলদ সংখ্যা। এগুলো মান নির্দিষ্ট না, এক এক সময় এক এক রকম হয়, এক এক সময় এক এক রকম। তাহলে যে কোনো ধ্রুবক সংখ্যা অমূলদ সংখ্যা। দেখি বিভাজ্যতা নিয়ম। বিভাজ্যতা নিয়ম মানে আপনি কাকে কাকে ভাগ করবেন, এটা নিয়ম। আপনি কাকে কাকে ভাগ করবেন। নাম্বার 1, 2 কাকে, নাম্বার 1 লেখার দরকার নেই, মানে বিভাজ্যের নিয়ম হচ্ছে আপনি 2 কাকে ভাগ করবেন। 2 ভাগ করার নিয়ম হচ্ছে কোন সংখ্যার শেষ অঙ্ক, জোড় হবে।
কোনো সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে, কোনো সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে 2 দিয়ে ভাগ। তো কোনো সংখ্যার শেষ অঙ্ক জোড়, উদাহরণ দেখেন, মনে করেন 1 1 1 0, তো 0 কে জোড় সংখ্যা না, 2 দিয়ে ভাগ দেয়। হ্যাঁ 5 3 5, এখানে 1, এখানে 2, 2 কে জোড় সংখ্যা না, 2 দিয়ে ভাগ। বুঝতে পারছেন? ধরেন 7 7, এখানে কত 8, এই জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ। তার মানে আপনি যে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, হ্যাঁ, তাহলে ওটা 2 দিয়ে ভাগ। বুঝতে পেরেছেন? আরেকটা বিষয় হচ্ছে 5 ভাগ করার নিয়ম। 5 ভাগ করার নিয়ম, 5 ভাগ করার নিয়ম। কোন সংখ্যা, এটা কিন্তু কাছাকাছি, বুঝতে পারছেন? কোন সংখ্যা, কোন সংখ্যা, কোন সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হলে, কোন সংখ্যার শেষ অঙ্ক, কোন সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হলে, কোন সংখ্যার শেষ অঙ্ক 0 5 হলে, কি হবে? 5 3। কোন সংখ্যার শেষ অঙ্ক 0 5 হলে, হ্যাঁ 5 হবে। উদাহরণ দেখেন, মনে করেন এটা তো 2 দিয়ে ভাগ দেয়, তাই না? এটা 5 দিয়ে যাবে, কারণ 0 আছে যে 1 1 1 0, এটা 5 দিয়ে যাবে। তো একটা সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায়, ওই সংখ্যাটা 5 দিয়ে ভাগ করতে কি নিষেধ করছে? 12 কে 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 12 কে কষ্ট পাইছে যে আমাকে এত সংখ্যা ভাগ দিচ্ছে কেন? তো একটা সংখ্যাকে অনেক সংখ্যা দিয়ে ভাগে। এটা নিয়ম হচ্ছে কোন সংখ্যা শেষে কোন সংখ্যা শেষে জোড় সংখ্যাতে 2 দিয়ে ভাগ। আবার নিয়ম হচ্ছে কোন সংখ্যা শেষে 0 0, মানে কোন সংখ্যা শেষে যে 0 থাকে এটা 5 দিয়ে ভাগ দেয়, এই জন্য। বুঝতে পারছেন? তো মনে করেন এখানে 2 5 7 3, এখানে লাস্টে 5 আছে না, 5 দিয়ে ভাগ। তো কোন সংখ্যা শেষে 0 বা 5 তাহলে 5 দিয়ে ভাগ। তবে এই দুটোই কিন্তু কাছাকাছি নিয়ে, এটা মনে রাখবেন। কোন সংখ্যা শেষে জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা শেষে 0 বা 5 তাহলে 5। ঠিক আছে? কোন সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে, কোন সংখ্যা শেষে 0 অথবা 5 থাকলে 5 যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 5 আরেকটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা হলো 3 ভাগ করা। 3 ভাগ করা। কোন সংখ্যার সবগুলো, কোন সংখ্যার সবগুলো অঙ্কের, কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল, কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ দেবে। কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ দেবে। কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল, কোন সংখ্যার সবগুলো অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ দেবে। উদাহরণ দেখেন, উদাহরণ ধরেন 123। তো 123-এর এটা 3 দিয়ে ভাগ যাবে কিনা আমি দেখবো কি 1 2 3, এর সংখ্যাগুলো যোগফল কত? 6, 6 কে 3 দিয়ে ভাগ যায়, যায়, এটা 3 দিয়ে ভাগ যায়। ধরেন এখানে 5 + 1 এর যোগফল কত? 6, 6 কে 3 দিয়ে ভাগ যায়, যায়, এটা 3 দিয়ে ভাগ যায়। ধরেন এখানে 8 1, 8 + 1 যোগফল কত? 9 হয়, 9 কে 3 দিয়ে ভাগ যায়, যায়, তাহলে এটা 3 দিয়ে ভাগ যায়। ধরেন 5 6 7, হ্যাঁ 5 6 7, তো 5 + 6 + 7 যোগফল কত? 18, 3 দিয়ে ভাগ যায়, যায়, তাহলে এটা 3 দিয়ে ভাগ যায়। রিমেম্বার, ওকে? ধরেন 1 1 1, তাহলে 1 + 1 + 1 যোগ করলে কত হয়? 3 হয়, 3 কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। 1 0 2 0 1 0 0, এখানে 1, আবার 1 যোগ করলে কত হবে? 1 + 2 + 1 + 1 + 1 যোগ করলে কত হচ্ছে? 6, 6 কে 3 দিয়ে ভাগ যায়, যায়, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ। ঠিক আছে, ভেরি মাচ সিম্পল, ওকে? তাহলে একটা সংখ্যা যতই বড় হোক না কেন, একটা সংখ্যা যতই বড় হোক না কেন, ওই সংখ্যাগুলো যোগফল 3 দিয়ে ভাগ গেলে সংখ্যা 3 দিয়ে ভাগ। কুরবান কি আলী, হ্যাঁ আপনি এটা অফিসে কথা বলবেন, বুঝতে পারছেন? যে ভিডিও ডাউনলোড করা যায় না কেন, শীট ডাউনলোড করা যায় না কেন, ইউ উইল টক উইথ সার্ভিস। নয়ের নিয়ম সেম, কোন সংখ্যার সবগুলো অঙ্ক যোগফল 9 দিয়ে ভাগ করে সংখ্যাটি 9 দিয়ে ভাগ হবে। ঠিক আছে? গুরুত্বপূর্ণ গুলো পড়াচ্ছি দেখেন। এখানে আপনার হচ্ছে 4 দিয়ে ভাগ করে কোন সংখ্যার 4 দিয়ে ভাগ যায়,
4 ভাগ করে নিবে, এটাই গুরুত্বপূর্ণ আগে, এটা লেস ইম্পর্টেন্ট এগুলো। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক, এই দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ, 4 দিয়ে, তাহলে এটা 4 ভাগ। উদাহরণ দেখেন, মনে করেন এখানে বলো 2 3 5 1 2, 12কে 4 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যা 4 দিয়ে ভাগ। ঠিক আছে, ভেরি মাচ সিম্পল। 8 ভাগ করার নিয়ম হচ্ছে 8 ভাগ করার নিয়ম। তো 4 এবং 8 কাছাকাছি, কোন সংখ্যার শেষ 3টি অঙ্ক, 8 দিয়ে ভাগ, 8 দিয়ে, কোন সংখ্যার শেষ 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ গেলে, কোন সংখ্যার শেষ 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ, ডেফিনেটলি এটাকে 8 দিয়ে ভাগ দিতে হবে। যেমন ধরেন এখানে 4 6 3 4 4, হ্যাঁ, এই 340কে 8 দিয়ে ভাগ যায়, বুঝতে পারছেন? এই জন্য পুরো সংখ্যাটা, হ্যাঁ, পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ, ওকে, পুরো এই লাস্ট তিনটা, যেমন 1 2, এখানে কত 6, এখানে 4 2, হ্যাঁ, 424কে 8 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ। লাস্ট 3টি অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে, আর লাস্ট 2টি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় ডেফিনেটলি ওটা 4 দিয়ে ভাগ যাবে। অমূলক সংখ্যার যোগ গুণ ভাগ সবগুলো অমূলক সংখ্যাই হবে, হ্যাঁ, একদম বলছেন। দেখেন, আমরা চলে যাই একটু পড়াশোনার দিকে, হ্যাঁ, এইগুলো দেখেন, এখানে বলা হয়েছে, দেখেন এখানে বলা হয়েছে, কি বলেছে, এখানে বলা হয়েছে 0 1 2 3 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তো এটার বৃহত্তম সংখ্যা মানে কি, বড় সংখ্যা মানে কি, 4 3 2 1, বড়গুলো আগে লেখ। আর ছোট, সবচেয়ে ছোট ছোট কি বলছে যে 0 1 2 3 4 দিয়ে এই অঙ্কগুলো দিয়ে সবচেয়ে বড় অঙ্ক কোনটা আর সবচেয়ে ছোট অঙ্ক কোনটা, তাহলে এতে যোগ করলে কি হবে? তো 0 1 2 3 4 দিয়ে সবচেয়ে বড় অঙ্ক মানে বড় অঙ্কগুলো আগে লিখবেন, আর ছোট অঙ্ক মানে ছোট অঙ্কগুলো আগে লিখবেন। কিন্তু আপনি 0 আছে, 0 আগে দেওয়া যাবে না, 0টা পরে দিবেন, এখানে 1 0 দিবেন। কারণ কি বলেন তো, আমি 0 দিতে আগে দিতে আমি মিনিং গুলো হতো, মানে এটা 23, এটা মানে কি 0 2 3 মানে কত, তাহলে এই 0 কোনো মূল্য আছে এখানে, মানে পূর্ণ সংখ্যার আগে 0 কোনো ভ্যালু নাই, বুঝতে পারছেন? এই জন্য আমাকে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, 5 অঙ্ক বিশিষ্ট হবে, তাই না? 5 অঙ্ক, হ্যাঁ, 5 অঙ্কের। এই জন্য এটাকে 1 এর পরে দিচ্ছি, আর সবগুলো ছোট ছোট দেন, সমস্যা নেই, 2 3 4। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা, বলছে যে বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। এটা যোগফল মানে কি, দেখেন যোগ করে দেন, 4 এখানে 4 এখানে 4 এখানে 3 এখানে কত 5। ঠিক আছে।
রাইট হচ্ছে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছি তো, তাই না? এখন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্র সংখ্যা পার্থক্য। পার্থক্য মানে বিয়োগফল, একটা থেকে একটা বিয়োগ করবেন, হ্যাঁ, পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। হ্যাঁ? তো কখনো যদি আপনি দেখেন পার্থক্য বের করতে বলছে, হ্যাঁ, আবার বিয়োগফল বের করতে বলেছে, বিয়োগফল, হ্যাঁ, আবার অন্তর বের করতে বলছে, তাহলে এই পার্থক্য, বিয়োগফল এবং অন্তর এরা একই জিনিস, বুঝতে পারছেন? অথবা এরা একই জিনিস। পার্থক্য, বিয়োগফল, অন্তর এগুলো বের করতে বললে সব সময় বড় মান থেকে ছোট মান বিয়োগ করে দিবেন, বুঝতে পারছেন? সবসময় যদি কখনো পার্থক্য বের করতে বলে, বিয়োগফল বের করতে বলে, অন্তর বের করতে বলে, তাহলে বড় মান থেকে ছোট মান বিয়োগ করে দিবেন। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999, ডেফিনেটলি। কত সংখ্যা কোনটা? 0 0, এখানে 1 নেই। এই বিয়োগফল বলতে পারে, সবাই জানেন অবশ্যই। বিয়োগফল মানে কত? এটা বিয়োগ করে 9 হয়, 9 হয়, এটা 8 হয়, 8 9। এটা কি বুঝতে পেরেছেন? বলেন, ক্লিয়ার? ঠিক আছে তাহলে। এটা এই 1 এবং 3 সেট টাইপ, হ্যাঁ। বলছে যে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা বিয়োগফল কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? এখানে 3 আগে লিখবেন, 2 আগে লিখবেন, 1 আগে পর এটা। আর ক্ষুদ্র সংখ্যা মানে কত? ক্ষুদ্র সংখ্যা আপনার কি আগে 1 লিখতে, তারপর 0 লিখতে, তারপর 2 লিখবেন, 3 লিখবেন। বিয়োগফল মানে কি? বিয়োগফল আছে, বিয়োগফলটা তো 10 কে 3 দিয়ে মানে বিয়োগ করলে কত? 7 হয়, হাত থেকে 1। এই 11 কে 3 দিয়ে ভাগ করলে কত? 8 হয়, হাত থেকে 1, এটা 1 হয়। এখানে কত? 2187, 187 ইজ আনসার। এখন বলেন, কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? বলেন, কার কোনো প্রশ্ন আছে? না স্যার। দুই নম্বরটা যদি আরেকবার বুঝিয়ে দিতেন। জি জি, স্যার 2 নম্বরটা যদি আরেকবার বুঝিয়ে দিতেন স্যার। 2 নাম্বার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা অঙ্ক নিয়ে একটা সংখ্যা বলবেন, তাহলে বড় সংখ্যা মানে কি? 3টে 9 দিবেন না? বলেন, 9 এর উপর তো আর কোনো অঙ্ক হয়? ক্ষুদ্রতম স্যার কি হবে? আর ক্ষুদ্রতম অঙ্ক মানে কত? আপনি 3টা কি দিবেন? 0 দিবেন, কিন্তু 3টা 0 দিলে কি কোনো অঙ্ক কোনো মিনিংফুল কোনো অঙ্ক হলো? বলে, হলো? হলো না। এখন নো আপনি স্যার। মিনিংফুল করার জন্য আপনি এটাকে এটা কমপক্ষে 1 দিবেন, 100। 3 ওকে অঙ্কের স্যার। কত সংখ্যা হচ্ছে? 100। দেখেন এখানে 0 কে যদি 0 তে ভাগ করেন, হ্যাঁ, 0 তে ভাগ, এই 0 তে ভাগ করলে অনির্ণেয়। অনির্ণেয় অথবা কি অসংজ্ঞায়িত বলে, হ্যাঁ, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। স্যার এখানে 0/0 যখন অনির্ণীয় হয় তাহলে কি যে কোনো সেম সংখ্যা দ্বারা সেম সংখ্যাকে ভাগ করলে কি অনির্ণীয় হবে? না না, না। আপনি যে কোনো মানে সামথিং লিখলাম, হ্যাঁ, সামথিং মানে যে কোনো কিছুকে আপনি যদি 0 তে ভাগ করেন তাহলে এটা অনির্ণয় হবে, বুঝছেন? অনির্ণয়, অনির্ণয়। আর সেম সংখ্যাকে সেম তে ভাগ করলে 1 হয়, বুঝতে পারছেন? 3 কে 3 তে ভাগ করলে 1 হয়, কিন্তু আবার 0 কে 0 তে ভাগ করলে 1 লিখেন না, বুঝতে পারছেন? এটা অনির্ণয় হবে, শুধু 0 এর ক্ষেত্রে। ঠিক আছে স্যার। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ক্ষুদ্রতম কোনটি? তো স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 থেকে? 1 আনসার কি হবে? 1 1। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ডেফিনেশন। আর এখানে 555 এর, এখানে বলছে 555 এর, এই দেখেন এখানে বলছে 555 এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত? এই যে স্থানীয় মান কত? 50 এটা কত নাম্বার? মানে দশক স্থানীয় না? 10 দেবেন। নাম্বার 10 দিয়ে গুণ। 5 স্যার 5। 50 50 5 বলবো।
দশক মান মানে হচ্ছে 50 হবে স্যার। হুম, স্যার রোমান সংখ্যাটা কত হবে? রোমান সংখ্যা 80 না তো 19 হবে। 19 19 জি। এটা স্যার তাহলে কিভাবে নির্ণয় করব? সংখ্যাটা কিভাবে ভাঙতে হয় স্যার? হ্যাঁ, এখানে হচ্ছে এটা কত 1, এটা কত 2, এটা কত 3, এরকম না? জি ভি ভি মানে 5, ভি আই মানে এরকম, বুঝতে পারছেন? তো এখানে এক্স হচ্ছে 10, আর এখানে আই মানে কত 9, মানে 10 আর এখানে 9 মানে কত? এর অর্থ হচ্ছে এটা কত হচ্ছে 19, এর অর্থ হচ্ছে 19, বুঝতে পারছেন? স্যার এখন বিষয়টা হচ্ছে আমি যদি এভাবে ধরেন নির্ণয় করতে যাই, যদি এক আই এই দুইটাকে আমি এখানে 11 লাই, আমার সাথে আরেকটা তাহলে তো হ্যাঁ করবে, একটু সময় লাগবে করতে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো, ভালো করে বলে, একসাথে সবাই বললে কি হবে বলে? হ্যাঁ স্যার আমার অমূলদ সংখ্যা থেকে একটা প্রশ্ন ছিল। তো রোমান সংখ্যা ভাঙানোর ক্ষেত্রে বাম দিক থেকে নাকি ডান দিক থেকে শুরু করবো? স্যার এখানে যে রোমান সংখ্যাটা দিয়ে যে আপনার 5 যে সংখ্যাটা বের করেছে, এটা যদি আরেকবার একটু বলে দেন তাহলে ভালো হয়। দেখেন V1 এটা কত বলেন তো, কে বলবেন? হ্যাঁ, 7 এটা 1, 7 511 বলি, মানে 511 বলি যোগ করে দিই, 5 1 1 মানে কত 7, এটা কত? এটা 10, তাই না? আর এটাকে 9 ধরতে হবে, 19 এটা এই। স্যার আপনি 11 লেখেন তো। xi স্যার 11টা লেখেন স্যার, যার লেখা আমরা কনফিউজ হলাম স্যার। তাহলে x i হবে এখানে এটা হচ্ছে 10, 11 x i। এই যে ওখানে তো একটা স্যার পিছনে তো এক্স আছে, তার মানে তো ওইটাও 10। ক্লাস শেষের দিকে, বুঝছেন? স্যার এই শীটটা কি আমাদের দিয়ে দিবেন নাকি? যেটা আপলোড দিয়ে দিবে, আপলোড হবে। হ্যাঁ, দেখেন 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? 25টি। নিচের কোনটি মৌলিক সংখ্যা? হ্যাঁ, যেটা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা 2 তে ভাগ যায়, এটা 3 তে ভাগ যায়, এটা 3 তে ভাগ যায়। 8 এবং 7 এর যোগফল 15, 3 তে ভাগ যায়। তাহলে কোনটি না। ওকে, 1 থেকে 10 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 10 পর্যন্ত 10টি মৌলিক সংখ্যা আছে। তো 1 থেকে 10 পর্যন্ত এটা মুখস্থ, অথবা আপনি এই যে 4 4 2 2 এরকম লিখতে পারেন। এটা 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত 10টা মৌলিক সংখ্যা, অথবা আপনি ম্যানুয়ালি করবেন। হ্যাঁ, 2 3 5 এরকম করে 30টা হবে। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা অন্তর্ভুক্ত। বলতে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্ভুক্ত। তো 40 থেকে 100 পর্যন্ত আমাকে বলছে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে ক্ষুদ্রতম মানে কত? 40-এর পরে যেটা হয়, তাহলে 41 কিন্তু একটা মৌলিক সংখ্যা, এটা ভাগ যায় না। আর সবচেয়ে বড় কোনটা হবে? 100 এর কাছাকাছি 99 কে ভাগ যায়, বাট 97 কে ভাগ যায় না। এই জন্য 97 হচ্ছে বড় মৌলিক সংখ্যা। তাহলে বড় মৌলিক সংখ্যা পেলাম 97, ছোট মৌলিক সংখ্যা পেলাম 41। অন্তর মানে কি? একটা থেকে একটা বিয়োগ করে দিবেন, 97 থেকে 41 বিয়োগ করে দিবেন। অন্তর মানে বিয়োগফল, বললাম না? অন্তর চাইলে বড়টাকে ছোটতে বিয়োগ করে দিবেন। তাহলে বিয়োগ করলে কত হবে? 56 হবে। হ্যাঁ, আনসার হবে 56। ঠিক আছে, আনসার হবে 56। তাহলে বল 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। তাহলে 40-এর পরে কত? তাহলে কত? ক্ষুদ্রতম 41 হবে, আর 100-র কাছাকাছি করে 97। এই দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 56। একইভাবে 50, এখানে কত হচ্ছে? 100। তো ছোট সংখ্যা কোনটা? এখানে 53 হবে। এখন মত বল স্যার 51 কেন না? 51 কে 3 দিয়ে ভাগ যায়, 5 এবং 1 এর যোগফল কত? 6, 6 কে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়। কিন্তু 53 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এটা মৌলিক সংখ্যা, এটা থেকে 3 দিয়ে ভাগ যায়। আর এটাতে জানলেন 97 হচ্ছে কত? বলছে যে 50 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা গড় কত? গড়, গড় মানে হচ্ছে পিতা পুত্রের গড় কত? দুইজনকে যোগ করে দিতে হয়। 5টা সংখ্যার গড় কত? 5টা সংখ্যা যোগ করে 5 দেবে। তাহলে
50 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম সংখ্যা হচ্ছে কত 97, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত কত 53। এদের গড় কত 97 প্লাস 53, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা গড় পাবেন, বুঝতে পারছেন? এটা গড়। তাহলে যোগ করলে কত হচ্ছে এখানে 0, এখানে 150, মানে কত, তার মানে 70। ঠিক আছে, বলেন। এটা কারো কোনো প্রশ্ন আছে বলেন? ইজ দেয়ার এনিওয়ান? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। স্যার আমার অমূলত সংখ্যা নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এই এমন একটা শর্ত, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা, এটার মানে কি? পূর্ণবর্গ না, মনে করেন যে 4টা পূর্ণবর্গ, এই পূর্ণবর্গর বর্গমূলীয় হলে সবসময় কি হবে আপনার মূলদ হবে, বুঝতে পারছেন? কিন্তু পূর্ণবর্গ না, 5 কি পূর্ণবর্গ, এই রুট করলে কি অমূলদ, 6 কি পূর্ণবর্গ, রুট করলে কি অমূলদ, 7 তো পূর্ণবর্গ না অমূলদ, 8 তো পূর্ণবর্গ না অমূলদ, 9 কি পূর্ণবর্গ, মূল পূর্ণবর্গ, এটা হচ্ছে মূলদ, বুঝতে পারছেন? তাহলে পূর্ণবর্গ নয় এরকম সংখ্যাকে যদি বর্গমূল করেন অমূলদ হবে। তাহলে এটা পূর্ণবর্গ 4 হচ্ছে পূর্ণবর্গ বিধায় মূলদ হলো, 9 পূর্ণবর্গ বিধায় মূলদ হলো। কিন্তু পূর্ণবর্গ ছাড়া যতগুলো সংখ্যা আছে ওগুলো রুট করলে বা বর্গমূল করলে অমূলদ হবে। মানে পূর্ণবর্গ ছাড়া মানে কি, পূর্ণবর্গ দেওয়া যাবে না, বুঝতে পারছেন? পূর্ণবর্গ দেওয়া যাবে না। মনে করেন 1 স্কোয়ার মানে কত 1, 2 স্কোয়ার মানে কত 4, 3 স্কোয়ার মানে কত 9, 4 স্কোয়ার মানে কত 16, 5 স্কোয়ার মানে কত 25, 6 স্কোয়ার মানে কত 36, তাই না? 7 স্কোয়ার মানে কত 49, হ্যাঁ, এরকম 12 স্কোয়ার মানে কত 144, মানে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা আছে। এই যে এগুলি পূর্ণবর্গের সঙ্গে এই যে 1, 4, 9, 16, 25, 36 এইগুলোর যদি রুট করেন তাহলে মূলদ হবে। আর এগুলোর বাইরে যে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ ছাড়া, ওইগুলোকে রুট করলে বা বর্গমূল করলে ওটা অমূলদ হবে, এই কথা বলেছে। চলে বুঝে দেবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাকে মনে করে দিয়েন যে আমরা লেকচার নেক্সট ক্লাসে লেকচার 2 হবে, বাট আমরা কি করব টাইপ 4 থেকে শুরু করব, ঠিক আছে? টাইপ 4 থেকে শুরু করব নেক্সট ক্লাসে, ওকে? শুধু একজন প্রথমে শুরুতে এগুলো বলে দেয় অথবা মেসেজ দিয়ে দিবেন, হ্যাঁ, যে স্যার গত গত লেকচার মানে লেকচার 1 টাইপ 4 থেকে শুরু হবে, এই কথা বললে আমি 4 থেকে শুরু করবো। সেদিন তো লেকচার 2 পড়াবোই, আজকে অনেক বেশি বেসিক পড়াচ্ছি, এই জন্য হচ্ছে আমার একটু সময় বেশি লাগছে, হ্যাঁ। তো তারপর পড়া কিন্তু আদান দিচ্ছে তো আরো 10 মিনিট পড়ানো যেত, বাট আদান দেওয়ার পরে আর পড়ানো ঠিক না, কারণ এই নামাজের ইয়ে কম থাকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ, আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, ওকে? স্টে কানেক্টেড, হ্যাঁ, স্টে ফাইন, স্টে হেলদি। আসসালামু আলাইকুম।